জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। একই সাথে গণপরিষদ ও জাতীয় নির্বাচনে বিএনপি রাজি নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া অনেকের কথায় এখনও ফ্যাসিস্টদের প্রতি আনুকূল্য দেখা যায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শনিবার রাজধানীর পল্টনে খেলাফত মজলিস আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে এসব মন্তব্য করেন তারা। মুজিবুর রহমান আরও বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টদের এদেশে জায়গা হবে না। আর সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনীতির অভিধানে যা নেই তা যেন ধূম্রজাল সৃষ্টি না হয়। বিএনপির অগ্রাধিকার জাতীয় নির্বাচন। এখনো অনেকের কথার মধ্যে ফ্যাসিস্ট সরকারের প্রতি আনুকূল্য দেখা যায়। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে আর গ্রহণ করবে না, করতে দেবে না ইনশাআল্লাহ। সেজন্য ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন বিজয়ের আন্দোলনকে বিজয়ী করে মানব রচিত মতবাদের কবর রচনা করে আসুন বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী একটি দেশে পরিণত করি। যেখানে জাতীয় সংসদের এখতিয়ারই হচ্ছে A to Z সংবিধান সংশোধন করার এখতিয়ার, তো সেখানে আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনে সেটাকে নতুন সংবিধান বলতে পারি। এটাকে যদি আপনারা মন চায় কেউ সেকেন্ড রিপাবলিক বলতে পারেন, আমাদের তো অসুবিধা নাই। তো সেই জন্য আমরা মনে করি বিভিন্ন রকমের যে শব্দাবলী এবং যে সংজ্ঞা রাজনৈতিক অভিধানে নাই, সেগুলোর অসংলগ্ন প্রয়োগের মাধ্যমে আমরা যেন ধর্মজাল সৃষ্টি না করি। ধর্মের নামে কেউ কেউ নানা আদর্শ বিক্রি করছেন, এ ব্যাপারে সচেতন থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দী দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যুগ যুগ ধরে নারীরা যে পোশাক পরেছেন সেই পোশাকই পরবে, কাউকে বাড়তি হেদায়েত করার দরকার নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে টুকু বলেন, আওয়ামী লীগের ভীতি ছিল তারেক রহমান, সেই তারেক রহমানই ৩১ দফার সংস্কারের রূপরেখা দিয়েছেন। বিএনপি দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছেন, নতুন কোনো দলের আবির্ভাবে বিএনপি ভীত নয়। আমাদেরকে নানান শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। কেউ ধর্মের ট্যাবলেট বেচছে, কেউ খেলাফতের ট্যাবলেট বেচছে, নানানজন নানান ট্যাবলেট দিয়ে মানুষের মনকে, ধর্মপ্রিয় মানুষের মনকে ঘুরানোর জন্য চেষ্টা করছে। দরকার হচ্ছে আমাদের মনোবল, দরকার হচ্ছে আমাদের ঐক্য, দরকার হচ্ছে আমাদের মধ্যে কিছু করার প্রচেষ্টা। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার প্রক্রিয়ায় জামায়াতে ইসলামের সর্বাত্মক সমর্থন আছে। স্বৈরতন্ত্র যাতে আর না ফিরে আসতে পারে সেজন্য গণতান্ত্রিক ধারায় প্রতিষ্ঠায় সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন চায় জামায়াতে ইসলামী। শনিবার রাজধানীর এক হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলে এসব কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিদেশি অতিথিদের কাছে ১৬ বছরে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের আওয়ামী নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। এছাড়া প্রত্যেক নাগরিকের মতামতকে গুরুত্ব দিয়ে প্রতিটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করাও জরুরি বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির। In Bangladesh, democracy is essential to ensure peace, tolerance and coexistence among different political entities. Since its inception, Bangladesh Jamaat Islami has always been committed to the democratic process. It has played a vital role in 90s anti-autocracy movement. The party also proposed and campaigned for caretaker government system to ensure free and fair elections. চলতি বছর শেষ হওয়ার আগেই নির্বাচন চায় জনগণ। এছাড়া রাষ্ট্রের সংস্কারের চেয়ে অর্থনৈতিক সংকট ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বেশ জরুরি বলে মনে করেন ভোটাররা। এমন তথ্য উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা ইনোভেশন কনসাল্টিং এর জরিপে। দেশের ৬৪ জেলায় ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে চালানো গবেষণায় আরও উঠে আসে
এ সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটের জন্য জরিপে অংশগ্রহণকারীদের 41.7% বিএনপি, 31.6% জামায়াতে ইসলামী ও 14% আওয়ামী লীগকে তাদের পছন্দের শীর্ষে রেখেছেন। জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক এ গবেষণায় 10,696 জন অংশ নেয়। গত 6 মাসে চাঁদাবাজির ঘটনা বেড়েছে বলে মত দিয়েছেন 41%। 55% মনে করেন অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রত্যাশা পূরণ করতে পারেনি। রাষ্ট্র সংস্কারের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বেশি জরুরি বলে মনে করেন অংশগ্রহণকারীরা। জরিপে অংশগ্রহণকারীদের 59% এ বছরের মধ্যে নির্বাচন চান, 14.5% আগামীর বছর ও 10.9% অংশগ্রহণকারী 2026-এর পরে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। বিএনপিতে যারা ভোট দিবে তাদের মধ্যে জেনজি ভোটারের পরিমাণ কম। আপনার যত বয়স বাড়তে থাকে বিএনপি এবং আওয়ামী লীগ দুটোর ক্ষেত্রেই আপনার ভোটের পরিমাণ বাড়তে থাকে। আবার যত বয়স কমতে থাকে ততই দেখা যায় যে জামাত এবং ছাত্র সমর্থিত নতুন দলের প্রতি ভোট বাড়তে থাকে। অর্থাৎ হয়তো পপুলারিটি পার্সপেক্টিভ থেকে ছাত্র সমর্থিত নতুন দল বা জামাত হয়তো কিছুটা তরুণ প্রজন্মের মধ্যে আপনার বেশি ভূমিকা পালন করছে, কিন্তু ডিস্ট্রিবিউশনাল এফেক্ট যদি দেখি এখনো বিএনপি তরুণ ভোটারদের মধ্যে বেশি ভোট পাচ্ছে, 35%, যেটা জামাতের প্রায় কাছাকাছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সম্প্রতি নারীদের উপর জঘন্য হামলার খবর আসছে যা উদ্বেগজনক। নতুন বাংলাদেশে তরুণদের যে স্বপ্ন দেখছে তরুণরা, এসব ঘটনা তার সম্পূর্ণ পরিপন্থী। আন্তর্জাতিক নারী দিবসে 5 অদম্য নারীকে সম্মাননা প্রদান করে প্রধান উপদেষ্টা আরও বলেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টিতে অর্থ বিনিয়োগ করছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থনৈতিকভাবে সফল নারী হিসেবে সম্মাননা পান শরীফা সুলতানা। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল নারীর পুরস্কার পান হালিমা বেগম। সফল জননী হিসেবে মেরিনা বেসরা। সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ মুহিন মোহনাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে সফল নারী হিসেবে সম্মাননা পান লিপি বেগম। বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। এ সময় পুরস্কারপ্রাপ্ত নারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। আমরা কত গর্বিত আমাদের সাফল্যের জন্য এবং অন্য যারা পুরস্কার পেয়েছেন তাদের সবার জন্য। তারা পৃথিবীর সামনে আমাদের তুলে ধরেছে, সেই জন্য এই অভিনন্দন। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট, এই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান। ধর্মীয় আবেগকে ব্যবহার করে নারীদের সম্মান রক্ষা করা ছাড় পাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার আগারগাঁওয়ে এলজিইডির বিভিন্ন প্রকল্পে সম্পৃক্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপদেষ্টা আরও বলেন, নারীদের নিরাপত্তা বিঘ্ন ঘটানোর অপচেষ্টা হলে কঠোরভাবে দমন করবে সরকার। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে লিঙ্গ বৈষম্য থাকবে না আশা প্রকাশ করে উপদেষ্টা বলেন, নারী পুরুষ নির্বিশেষে সকলের সমন্বয়ে সাফল্যমণ্ডিত হবে দেশ। ধর্মের আবেগকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের ধর্ম এই বিষয়টাকে অ্যালাউ করে না। আমাদের ধর্ম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতিটা দিয়েছে। যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, সরকার কোনো প্রকার ছাড় দেবে না। আমাদের নারীদের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো প্রকার ষড়যন্ত্র কিংবা চেষ্টা যে কোনো মহল থেকে হলে সেটাকে কঠোর হস্তে দমন করা হবে। এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বাংলাদেশের নারীরা শুধু ক্রীড়াঙ্গন নয়, সর্বক্ষেত্রেই সাফল্য অর্জন করছে। শনিবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে আর্চারি ট্রেনিং সেন্টারে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে 55টি ফেডারেশন রয়েছে। এর মধ্যে আর্চারি ফেডারেশন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে। এবারের টুর্নামেন্টে 12টি দলের 81 জন নারী অংশ নেন। সর্বোচ্চ 5টি পদক
পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। রানার্স আপ হয়েছে বাংলাদেশ এয়ারফোর্স। বিকেএসপিকে অভিনন্দিত করি। বাংলাদেশের নারীরা শুধু ক্রীড়া নয়, অন্যান্য সকল সেক্টরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন। আমাদের যেই সবচেয়ে বড় এক্সপোর্ট সেক্টর আরএমজি সেক্টর, সেখানে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। সেই জন্য এই নারী দিবসে আমাদের জাতীয় অর্থনীতি, আমাদের সংস্কৃতি, সামাজিক, রাজনৈতিক সকল অর্জনে নারীদের যেই অংশগ্রহণ, এই সর্বোচ্চ ত্যাগ করে দেশের জন্য যে নারীরা পুরুষদের সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছেন, তাদের প্রতি আজ আন্তর্জাতিক নারী দিবসে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং সম্মান জানাতে চাই। নারীকে তার প্রাপ্য মর্যাদা সঠিকভাবে দেওয়ার ব্যাপারে যত্নশীল হওয়া দরকার বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে তিনি লেখেন, আপনার একজন মা আছেন, বোন এবং মেয়েও থাকতে পারে। আদর্শিক সৌন্দর্য দিয়ে মানুষকে আকৃষ্ট করাই উত্তম, তার ফলাফল সবসময় চমৎকার হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছর নারী ও শিশু নির্যাতনের আমল ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে বিশ্ব নারী দিবস উপলক্ষে আন্তর্জাতিক অনুষ্ঠানে তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এখনো সমাজের বড় বাধা। কারণ একটি জঙ্গলি সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে। শেখ হাসিনা সেই ভয়ঙ্কর আদিম অরণ্যের রাজত্ব কায়েম করেছিল। কিন্তু বর্তমান এক রক্তক্ষয়ী মহা বিপ্লবের মধ্যে দিয়ে জুলাই আগস্টের বিপ্লব সম্পন্ন হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে যেমন আমরা এগিয়ে এসেছি, পেশাজীবী ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, বিভিন্ন যার যেখানে প্রতিটি সেক্টরে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সেটা হলো নারী ও পুরুষের মধ্যে বৈষম্য, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এখনো আমাদের উপর আছে, যে কারণে একজন মা, একজন ওয়াইফ তার ঘরে সম্মান পায় না। সমাজের সকল স্তরের নারীদের অংশগ্রহণে যেভাবে জুলাই আগস্ট আন্দোলন শক্তিশালী হয়ে উঠেছে, সেই নারীদের পাশ কাটিয়ে এগিয়ে যাওয়া সম্ভব না। নারী সংহতির 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের আলোচনা সভায় একথা বলেন বক্তারা। নারীদের এত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও কয়েক মাস যেতে না যেতেই অভ্যুত্থানের ইতিহাস থেকে নারী শিক্ষার্থীদের অবদান কেন ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেছে, তাদের এই অবদান কেন মূল্যায়িত হচ্ছে না, সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন রাখা হয় সভায়। এছাড়া নারীর পোশাক নিয়ে কটূক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা এবং নারীর ধূমপান করাকে কেন্দ্র করে মব তৈরি এবং তার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন বক্তারা। আমরা সমাজের ভিতরে ভীষণ রকম ভাবে একটা নিরাপত্তাহীন পরিস্থিতির মধ্যে আছি। ফলে সব মিলে আমাদের প্রত্যাশিত বা আমাদের অভ্যুত্থান পরবর্তী সরকার যেভাবে গোটা পরিস্থিতি হ্যান্ডেল করতে পারত, এবং যার ফলে হচ্ছে এখানে শুধুমাত্র নারীর না, সকলের জন্যই একটা নিরাপদ পরিবেশ তৈরি হতো, সেটা আমরা দেখছি না। ক্ষমতাশালী কিংবা সমাজের মধ্যে ভেতরে বিদ্বেষ এবং বিদ্বেষ, কর্তৃত্ববাদিতা, এগুলোর মধ্যে থেকে যে চিন্তাগুলো আসে নারীকে নিষ্ক্রিয় রাখার, নির্জীব রাখার কিংবা তাকে অচল রাখার, সেইটা যে সমস্ত কাজ করলে, মানে এই যে সভা সমাবেশ করা, সাংস্কৃতিক তৎপরতা, খেলাধুলা এবং সক্রিয় থাকা,
সেই কাজগুলো যেগুলিতে তাদের আপত্তি, সেই কাজগুলো আরো বেশি বেশি করাটাই হচ্ছে এখনকার একমাত্র সমাধান। নারী ও শিশুসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস এর নারী ও শিশু অধিকার বিষয়ক উদ্যোগ বন্যী শিখা। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে সংগঠনটি। এ সময় বক্তারা বলেন, ধর্ষণের প্রতিটি ঘটনার বাদীর ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে জবানবন্দি গ্রহণ করে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। কোনোভাবেই বাদীকে জনসম্মুখে হেনস্থা করা যাবে না। এ সময় বক্তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিশন গঠন সহ নির্যাতনকারীদের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক প্রশ্রয় দেয়া থেকে বিরত থাকতে হবে। ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারকে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। শনিবার সন্ধ্যায় দেশব্যাপী সংঘটিত ধর্ষণ, নারী বিদ্বেষী মবের বিরুদ্ধে গণপদযাত্রা শেষে এই দাবি জানায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সরকার যদি ধর্ষকদের বিচার নিশ্চিত করতে না পারে তাহলে মাঠে নামারও হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। উপদেষ্টার দায়িত্বে থেকে কি করছেন এমন প্রশ্নও তোলেন নেতারা। দায়িত্ব পালনে ব্যর্থ হলে উপদেষ্টাদের পদত্যাগ করারও আহ্বান জানান নতুন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। পদযাত্রাটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। আগে যেমন লীগের আমলে আমরা দেখতাম যে লীগের দোষরদেরকে ছাড় দেওয়া হয়, তেমনি ধর্ষকদেরকে প্রতিনিয়ত ছাড় দেওয়া হচ্ছে। আমরা মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রকে জানাতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি, আমরা 48 ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো। ধর্ষকদের বিচার নিশ্চিত করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সরকারে বসেছিল, সেই আশা আকাঙ্ক্ষা হারাবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি, আপনারা অনতিবিলম্বে ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করুন। আমাদের 2 নম্বর দাবি, এই যে আমার ছোট বোন আসিয়াকে যে ধর্ষক ধর্ষণ করেছে তাকে জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে। রাজধানীতে ছিনতাই প্রতিরোধে সহায়ক বাহিনী হিসেবে শপিং মল ও আবাসিক এলাকায় কাজ করতে বেসরকারি নিরাপত্তা কর্মীদের নিয়োগ দিতে যাচ্ছে ডিএমপি। প্রয়োজনে তাদেরকে দেয়া হতে পারে গ্রেপ্তারের ক্ষমতাও। রাজধানীর বনশ্রীর ঘটনায় 6 জনকে গ্রেপ্তারের পর শনিবার ডিবি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার বলেন, তারাবি নামাজের সময় ঘরবাড়ি এবং দোকানপাটে বাড়তি সতর্ক থাকতে হবে। এছাড়া ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে বাসাবাড়ি, অফিস, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে নিজে নিরাপত্তা নিশ্চিত করে যাওয়ার পরামর্শ দেন তিনি। বনশ্রীর ঘটনায় তদন্ত করে জড়িত 7 জনের মধ্যে 6 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। গেল 23 ফেব্রুয়ারি দোকান থেকে বাসায় ফেরার পথে বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে 200 ভরি স্বর্ণ লুট করে নেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় শুক্রবার তাদের গ্রেপ্তার করে উদ্ধার করা হয় স্বর্ণ, টাকা, অস্ত্র ও মোটরসাইকেল। ঢাকাবাসী যাতে নিরাপত্তা বোধ থেকে বের হয়ে আসতে পারেন, ঢাকাবাসী জানুক যে এইরূপ একটি ঘটনা ঘটছিল, সেটি ব্যাপক ভাইরাল হয়েছিল, পুলিশ এটাকে ডিটেক্ট করছে, উদ্ধার করছে। সো আমাদের পুলিশ সক্ষম, ঘটনা একটি দুটি হলো, আমাদের পুলিশ সক্ষম। কোনো বাড়িতে, কোনো অফিসে ক্যাশ টাকা আছে, স্বর্ণ আছে, ভ্যালুয়েবলস আছে, এইটা খবর পাওয়ার পরে কোনোভাবেই কোনো ব্যক্তির এই অধিকার নেই ওইখানে যে অভিযান চালিয়ে সেই বাসা বা সেই অফিস তছনছ করা। আইন হাতে তুলে নেবেন না। আপনার কাছে এরকম কোনো সংবাদ থাকলে আপনি ল এনফোর্সিং এজেন্সির সাহায্য নেন। ল এনফোর্সিং এজেন্সির লোকেরা এই অভিযান পরিচালনা করবে।
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের অন্তত ৩৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ১৭ জনকে ৫ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। শনিবার পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন। শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় সমাবেশে অংশ নেয়া সদস্যদের ধরতে দেশব্যাপী অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, মিছিলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এরই মধ্যে সংগঠনটির অনেক সদস্যকে চিহ্নিত করা হচ্ছে। সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে বেশ কয়েকটি মামলা করেছে পুলিশ। পদোন্নতি ও বৈষম্য নিরসনের দাবিতে চলা কর্মবিরতি প্রত্যাহার করেছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। এর আগে ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন ২ ঘন্টার কর্মবিরতি ঘোষণা করেছিল তারা। এ দাবি নিয়ে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে চিকিৎসকরা প্রতিবাদ করেন। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান প্রতিবাদ স্থলে আসেন। তার আশ্বাসে আন্দোলনরত চিকিৎসকরা ৩ মাসের জন্য কর্মবিরতি প্রত্যাহার করেছে। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন চিকিৎসকরা। চুয়াডাঙ্গার তিতুদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম নামে দলটির সাবেক এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। শনিবার সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির কার্ড ও ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের সঙ্গে রফিকুল ইসলামের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনাস্থলেই মারা যান বিএনপির সাবেক নেতা রফিক। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুরে অবৈধ বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ২ ভাই সহ নিহতের সংখ্যা বেড়েছে ৩ জনে। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ২ জনকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনে করে আসছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দার। এ নিয়ে দ্বন্দ্ব হয় এলাকার শাহজাহান খানের সঙ্গে। এরই জেরে শনিবার বেলা ১১টার দিকে সাইফুলের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য এগিয়ে যায় পরিবারের সদস্য সহ বেশ কয়েকজন। এ সময় সাইফুল সহ তার আপন ভাই আতাউরকে কুপিয়ে হত্যা করা হয়। আহত হন আরও অন্তত ৭ জন। তাদের মধ্যে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে, কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি। আমাদের একটা ডেপ্লয়মেন্ট এখানে আছে এবং আমরা অপরাধীদের ধরতে যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। নেত্রকোনার কালিয়াজুড়িতে মাছ লুটের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মধ্যে অন্তত অর্ধশত মানুষ আহত হয়। শনিবার সকালে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ জলমহালে মাছ ধরতে গেলে নৌকা পরপার নিয়ে রসুলপুর ঘাটে বিরোধ বাধে। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে কয়েকটি অটো রিকশায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় ৩৫ থেকে ৪০ জনকে আটক করে পুলিশ। সংঘর্ষে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পুরোপুরি শেষ হবে না, তবে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশাবাদ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শনিবার বিকেলে নগরের আগ্রাবাদে মহেশ খালের খনন কাজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সকল সংস্থা একসঙ্গে কাজ করবে জলাবদ্ধতা নিরসনে। হাজার হাজার কোটি টাকা ব্যয়ের পরেও জলাবদ্ধতা নিরসনের প্রকল্পগুলো কাঙ্ক্ষিত ফলাফল দেয়নি উল্লেখ করে তিনি বলেন, অনিয়মের অভিযোগে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। এ সময় জনগণের স্বার্থে খাল ও নালা পুনরুদ্ধার করা হবে বলে মন্তব্য করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এখানে তো হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে, কোনো রেজাল্ট হয়নি। তো ওই জন্য আমরা বলছি যে আগে কাজটা হোক, আমরা দেখি একটা দৃশ্যমান উন্নতি হোক। টাকা কোনো সমস্যা না, টাকা পাওয়া কোনো সমস্যা না, কিন্তু এটা পাইলট হিসেবে আমরা দেখি। তারপরে দৃশ্যমান যদি অগ্রগতি হয়, আমরা চট্টগ্রামবাসী যদি আমাদেরকে বলে যে না এইবার আমাদের বন্যা কম হয়েছে, জলাবদ্ধতা কম হয়েছে, কিংবা এটা হলেও এটা স্বল্পস্থায়ী ছিল, তাহলে টাকার কিন্তু কোনো সমস্যা নেই। মেয়র মহোদয় যে টাকা চাইছেন এটা কিন্তু দেওয়া সম্ভব। চট্টগ্রামের সীতাকুণ্ডে কিছুদিনের মধ্যেই শুরু হবে বাঁশবাড়িয়া সন্দ্বীপ নৌরুটে ফেরি চলাচল। সড়ক নির্মাণ, ড্রেজিং, বেড়িবাঁধ সহ ইতোমধ্যে সার্বিক নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে ৮০%। শনিবার সকালে নির্মাণ কাজ পরিদর্শন করেন জ্বালানি, সড়ক ও রেল উপদেষ্টা ফাউজুল কবির। এ সময় তিনি BIWTS এর সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এর মাধ্যমে প্রথমবারের মতো ফেরি যোগাযোগের আওতায় আসবে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। যোগাযোগের ক্ষেত্রে এটি নতুন দিগন্তের সূচনা করবে বলে দাবি করেছেন দ্বীপের বাসিন্দারা। অবসান হবে ২০ কিলোমিটার সমুদ্র পাড়ি দেওয়ার দুর্ভোগের। সন্দ্বীপে প্রবেশ করবে সব ধরনের যানবাহন। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে আছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন হলে বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব হবে বলে দাবি করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার দুপুরে কক্সবাজার PTI এর প্রজেক্ট এক্সিকিউটিভ অ্যান্ড স্কুল ফিডিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে সেটার মূল স্লোগানটা ছিল বৈষম্য দূরীকরণ, এবং আমরা যদি প্রাইমারি এডুকেশনকে ডেভেলপ করতে পারি, সামাজিক বৈষম্য দূরীকরণে এটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সাভারে অবৈধ ইট ভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলার ধামসোনা ইউনিয়নের বাঁশবাড়ি এলাকায় এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই মদিনা ব্রিক্স নামের প্রতিষ্ঠানটি ব্যবসা পরিচালনা করে আসছিল। এমন অভিযোগে ইট ভাটায় অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ইট ভাটাটি গুড়িয়ে দেওয়া হয় এবং যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাভারের সকল অবৈধ ইট ভাটা বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জের সাবেক কৃষিমন্ত্রীর ভাইয়ের মালিকানাধীন অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। শনিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ইট ভাটাটি। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ঘটনায় তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় হাইকোর্টের নির্দেশে বিভাগীয় কমিশনের তদারকিতে ইট ভাটাটি ধ্বংস করা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া 2 মাস 7 দিনের নবজাতককে উদ্ধার করেছে র্যাব। শনিবার রাত 10:30টার দিকে র্যাব 11 এর একটি উপজেলার মীর
ওয়ারিশপুর এলাকায় একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। এর আগে শনিবার দুপুরে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে শিশুটিকে চুরি করা হয়। নবজাতকের মা জানান, এক অপরিচিত নারী তাকে টিকিট কাটতে সহায়তার কথা বলে শিশুটিকে কোলে নেয় এবং পরে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ও র্যাবের যৌথ অভিযান শুরু করে। তবে চুরির ঘটনায় জড়িত নারীকে এখনো আটক করা সম্ভব হয়নি। টেকসই পোশাক ও বস্ত্র খাতের জন্য একটি পৃথক মন্ত্রণালয় চান পোশাক শিল্প মালিকরা। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ফোরাম প্যানেলের সাধারণ ব্যবসায়ীদের নিয়ে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠানে একথা বলেন তারা। ব্যবসায়ীরা বলেন, একক খাত হিসেবে রপ্তানি আয়ের বড় উৎস পোশাক খাত। তবে বৈশ্বিক ও স্থানীয় নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এই শিল্পকে। ব্যবসা টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদী নীতি সহায়তা দরকার। এজন্য আলাদা মন্ত্রণালয় গঠন করা জরুরি। এ সময় ব্যবসায়ী নেতারা আরও বলেন, বিগত দিনে বিজিএমইএ দলীয় কার্যালয়ে পরিণত হয়, যা দুঃখজনক। সরকারের সঙ্গে আতাত নয়, দেশের স্বার্থে পোশাক খাতের জন্য কাজ করতে হবে, অন্যথায় এই শিল্প টিকবে না। এ সময় ফোরাম প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু বলেন, নির্দিষ্ট সময় পর্যন্ত পোশাক খাতের নীতি সহায়তা দরকার। এ সময় তিনি ব্যবসায়ীদের সামনে ফোরামের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। ফোরাম নির্বাচিত হলে ফোরামের প্রতিটি পরিচালক, সহসভাপতি এবং সভাপতি যিনি হবেন, প্রত্যেকে নির্দিষ্ট সংখ্যক মেম্বার নিয়ে কাজ করবেন। তারা হবেন ওই ফ্যাক্টরিগুলোর রিলেশনশিপ ডিরেক্টর। তাহলেই প্রতিনিয়ত ওই ফ্যাক্টরিগুলো সম্পর্কে, তাদের সমস্যাগুলো সম্পর্কে কাজ করার সুযোগ থাকবে এবং সমস্যার সমাধান করতে পারবে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যে অপসংস্কৃতি ছিল তা রুখে দিতে এক অভিনব পদক্ষেপ নিয়েছে সাইমুম শিল্পী গোষ্ঠী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডাচ চত্বরে 3 দিন ব্যাপী ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। আয়োজকেরা বলেন, মত প্রকাশের স্বাধীনতা লাভের পর এখন ইসলামের প্রকৃত সৌন্দর্য প্রদর্শনের সুযোগ এসেছে। রমজানকে একটি ইসলামিক উৎসবে রূপ দেওয়ার যে প্রচলন ছিল সেটি পুনরায় ফিরিয়ে আনার প্রয়াস এটি। দেশ ও প্রবাসের বিএনপি নেতাকর্মীরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তবে নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলেও দাবি তার। এ সময় নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রবাসীদের দ্রুত জাতীয় পরিচয়পত্র সংগ্রহের তাগিদ দেন বিএনপির এই নেতা। দেশটির আজমানে আয়োজিত ইফতার মাহফিলে সংযুক্ত আরব আমিরাত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন। যত শিগগিরই হোক এই অন্তর্বর্তীকালীন সরকার যেন নির্বাচনটি অনুষ্ঠিত করে। এর পিছনে কারণ হলো যে কি একটি জনপ্রতিনিধি, ভালো হোক মন্দ হোক, এই জনপ্রতিনিধি এই দেশকে যা দিতে পারবে, হয়তোবা আমাদের একটি ধারণা যে কি অন্তর্বর্তীকালীন সরকার সেটা নাও দিতে পারে। সংস্কারের পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ইতালির রোমে নাগরিক সংবর্ধনায় একথা বলেন তিনি। দেশে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মত তার। সেই সঙ্গে অর্থনীতিকে সক্রিয় করতে ও নিরাপত্তা বাড়াতে গণতান্ত্রিক সরকার অনিবার্য বলে মনে করেন তিনি। বাংলাদেশের কিছু শক্তিশালী এবং স্বাধীন প্রতিষ্ঠান, বিচার বিভাগ, একটা স্বাধীন গণমাধ্যম, মানবাধিকার কমিশন, একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন, এইভাবে বেশ কিছু প্রতিষ্ঠান আমাদেরকে গড়ে তুলতেই হবে। সেক্ষেত্রে সংস্কারের কোনো বিকল্প নাই। আর সংস্কারের প্রশ্নে হ্যাঁ, কিছু দলের মত বিরোধ থাকতে পারে, এক একটা দলের এক এক রকমের মত থাকতে পারে, কিন্তু সরকার চাইলে নির্ধারিত সময় ডিসেম্বরের মধ্যে সংস্কারগুলো করেই
আপনার একটা জাতীয় নির্বাচনের আয়োজন করতে পারে। বাংলাদেশের সঙ্গে ভারত সব সময় সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ভারত সব সময় তার প্রতিবেশী দেশের সঙ্গে শক্তিশালী ও সুসম্পর্ক বজায় রাখতে প্রস্তুত আছে। এক্ষেত্রে বাংলাদেশেও এর জন্য ব্যতিক্রম নয়। বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার জন্য ভারতের প্রচেষ্টা অব্যাহত আছে। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। অন্তর্বর্তী সরকারের অধীন বাংলাদেশের পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। बांग्लादेश भी हमारा पड़ोसी देश है। हमारी कोशिश तो रहती ही है सभी से अच्छे अपने पड़ोसियों से रिश्ते अच्छे बनाकर रखने की, क्योंकि हमारे अटल बिहारी वाजपेयी जी भी कहा करते थे कि दोस्त बदल सकते हैं लेकिन हम पड़ोसी अपने नहीं बदल सकते। तो हमारे पड़ोसी है बांग्लादेश, तो उसके साथ हम अच्छे रिश्ते बनाकर रखना ही चाहेंगे। এবছরের শেষ নাগাদ অথবা 2026 সালের শুরুর দিকে নির্বাচন হতে পারে মিয়ানমারে। গৃহযুদ্ধের মধ্যেই নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। শনিবার বিষয়টি নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। 4 বছর আগে 2021 সালে ভোট কারচুপির অভিযোগ এনে মিয়ানমারের গণতান্ত্রিক নেতা অং সান সুচিকে গ্রেপ্তার করে ক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী। নির্দিষ্ট সময়ে নির্বাচন দেওয়ার কথা থাকলেও তা নিয়ে গড়িমসি চলে। যদিও সেনা শাসনের প্রতিবাদে কয়েক মাস থেকেই সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে মিয়ানমারে। ইতিমধ্যেই দেশটির প্রায় অর্ধেকের বেশি নিয়ন্ত্রণ হাতছাড়া হয়েছে সেনাবাহিনীর। এই পরিস্থিতিতে মিয়ানমারের গ্রহণযোগ্য নির্বাচন জান্তা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অবশেষে মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। আদালতের আদেশে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে ডিটেকশন সেন্টার থেকে মুক্ত হয়ে নিজের বাড়িতে ফিরে যান তিনি। শনিবার রাজধানী সিউলের ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পেয়ে সমর্থকদের উদ্দেশ্যে মাথা নত করে অভিবাদন জানান তিনি। এ সময় সমর্থকেরা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে বিশাল মিছিল নিয়ে তাকে বরণ করেন। গেল শুক্রবার সিউল সেন্টার জেলা আদালত প্রযুক্তিগত ও আইনি ভিত্তিক ইউলের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেন। পরে সিউল প্রসিকিউটর অফিস থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর তার আইনজীবীরা আপিল না করার সিদ্ধান্ত নেয়। সামরিক আইন জারির অভিযোগে গেল জানুয়ারিতে গ্রেপ্তার করা হয় অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। ইউক্রেন জানায় রুশ অধ্যুষিত পূর্বাঞ্চলের দোনেৎস্কে হামলা চালায় রাশিয়া। এতে ঘটনাস্থলেই 11 জনের মৃত্যু হয়। পূর্বাঞ্চলের খারকিভে পৃথক ড্রোন হামলায় আরও 3 জনের মৃত্যু হয়। ওডেসায় ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন। ইউক্রেন কর্তৃপক্ষ বলছে যুদ্ধবিরতি আর শান্তি চুক্তি নিয়ে ধোঁয়াশার কারণে ইউক্রেনের হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। এমন অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সোমবার সৌদি আরব যাচ্ছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ঢাকা সিলেট মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছে সেনাবাহিনীর একটি দল। সেখানে আছেন এই মুহূর্তে সহকর্মী দেবরাজ দেব। আমরা একটু তার কাছে সবশেষ খবর জানবো। দেবরাজ, একটু জানাবেন যে সেখানে সেনাবাহিনী তাদের যে চেকপোস্টে যে তারা যে অভিযান চালাচ্ছে সেখানে আসলে তারা এখন পর্যন্ত কিছু পেয়েছে কিনা, সেখানকার বিস্তারিত একটু জানাবেন। ফরহাদ, আমরা এই মুহূর্তে আছি ঢাকা সিলেট মহাসড়কে আর কোনাবাড়ি ডেমরা এলাকাতে। সেখানে একটি নবম পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর একটি দল আসলে অভিযান চালাচ্ছে। তাদের নিয়মিত যে আপনার তল্লাশি অভিযান রয়েছে সেই অভিযানের পরিপ্রেক্ষিতে একটি অভিযান পরিচালিত করছে এই সড়কে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সেগুলোতে কিন্তু আসলে যারা আপনার যাত্রীরা রয়েছে বা বিভিন্ন চালক রয়েছে তাদের আসলে নিয়মিত যে চেকপোস্টটি চেকের যে ব্যাপারটি রয়েছে সেই চেকগুলো কিন্তু করছে। এখন পর্যন্ত আপনি যে প্রশ্নটা করেছিলেন যে এখন পর্যন্ত কিছু আসলে পাওয়া গিয়েছে কিনা, সেখানে কিন্তু আসলে সেইভাবে সেখানে কিন্তু
কিছুই পাওয়া যায়নি। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সেনাবাহিনীর সদস্যদের যে দলগত প্রধান রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন যে এই যে এলাকাটি রয়েছে ডেমরা এলাকায়, সেখানে কিন্তু আসলে আপনার অনেক ভাসমান মানুষ রয়েছে, যার কারণে তাদের যে অনুসন্ধান, সেই অনুসন্ধানে দেখা গেছে এটা একটি আপনার ভাসমান মানুষ থাকার কারণে এখানে কিন্তু অপরাধ প্রবণ বেশি মানুষ থাকেন, যার কারণে এখানে মাদক সহ বিভিন্ন অপরাধে যারা সাথে জড়িত সেই ধরনের মানুষের এখানে অবস্থান করার সংখ্যা বেশি তাদের তথ্য অনুযায়ী, এবং সেই তথ্যের প্রেক্ষিতেই কিন্তু এই অভিযানটা পরিচালনা করছে। এখানে আমরা এখন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মোটরসাইকেল যেখানে আসলে হেলমেট ব্যবহার বা যে লাইসেন্সের ব্যাপারগুলো রয়েছে সেগুলো আসলে চেক করা হচ্ছে, এবং সাথে সাথে তাদের দেহ তল্লাশিও কিন্তু আসলে করা হচ্ছে। তো এই অভিযানগুলো নিয়মিত পরিচালিত আসলে করে আসছে এই সারা ঢাকা থেকে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু যৌথ বাহিনীর অভিযান চলে আসছে। আমরা জানি যে কিছুদিন আগে কিন্তু সরকারের তরফ থেকে অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সারা দেশেই এরকম অভিযান চলছে। তো ফরহাদ, আমার কাছে এখন পর্যন্ত এই ডেমরা থেকে সর্বশেষ এই তথ্য ছিল। সেনাবাহিনী ঢাকা সিলেট মহাসড়কে তাদের চেকপোস্টে পরিচালনা করছে একটি অভিযান, এবং সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী দেবরাজদেব। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।